রিপোর্টটা এখন প্রেজেন্টেশনটাকে দিবেন, রিপোর্টে আমি পরে যাচ্ছি, প্রেজেন্টেশনটাকে বেসিক্যালি রিভিউ করে ফার্স্ট আমি বলতেছি আপনাদের প্রথম প্রেজেন্টেশনের ফার্স্ট পেজে যেটা থাকবে আফটার ইওর টিম, মানে আপনারা যে কোম্পানি সম্পর্কে এটা করতেছেন সেই কোম্পানির ভ্যালুয়েশন প্রসেস সম্পর্কে মেনশন করে, কোম্পানির নামটা মেনশন করে, কোম্পানির মিশন অ্যান্ড ভিশন স্টেটমেন্ট ফার্স্ট পেজে মেনশন করে, সেকেন্ড পেজে আপনারা রাখবেন হচ্ছে গ্রুপ মেম্বার আইডি ইমেল অ্যাড্রেস, নর্থ সাউথ ইমেল অ্যাড্রেস। আবার বলতেছি গ্রুপ মেম্বার্স নেম আইডি এন্ড ইমেল অ্যাড্রেস, মানে এখানে এই পুরো প্রজেক্টের ফার্স্ট পেজে এই যে এই জিনিসটা আছে না, নেম অফ গ্রুপ মেম্বার্স আইডি এন্ড ইমেল অ্যাড্রেস দিয়ে সেকেন্ড পেজটা বললাম। সো হু অল আর দেয়ার ইন দ্য গ্রুপ দ্যাট ইজ অলরেডি বিন ডিসাইডেড, ঠিক আছে? when you come down over here, এরপর আপনাদের সেকেন্ড বিষয় হবে আপনারা টেবিল অফ কন্টেন্টস, টেবিল অফ কন্টেন্টসের ইনফ্যাক্ট সব কাজ আপনারা এখনো করেনই নাই, লাইক অ্যানালাইসিস স্কোর করেন নাই, সোয়াট অ্যানালাইসিস করেন নাই, প্রোডাক্ট ফাইভ ফোর্সেস অ্যানালাইসিস, দিস ইউ ডিড নট ডু। আমি বলে দিব কখন করতে হবে, সেগুলো এখনকার পার্ট না। পরে আবার আরেকটা প্রেজেন্টেশন হবে এটা আচ্ছা এখন শুরু করেন। আপনাকে যেটা করতে হবে কোম্পানির একদম ফান্ডামেন্টাল, এখানে দেখেন শুরু করবেন হচ্ছে এই যে বাম সাইডে যে কোম্পানি ফান্ডামেন্টাল আছে, কোম্পানি ফান্ডামেন্টালস নিয়ে আমরা কাজ করি। সো এখানে দেখেন কোম্পানি ফান্ডামেন্টালসে যে জিনিসগুলো আছে মার্কেট ক্যাপিটালাইজেশন, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং স্টকস, কারেন্ট প্রাইস, 52 উইক রেঞ্জ, পি রেশিও, ইবি ডিভাইডেড বাই ইবিডিটা, যে ভ্যালুসগুলো আছে এই সবগুলো ভ্যালুস আপনি লঙ্কা বাংলায় গেলে লঙ্কা বাংলার হোম পেজে একটা কোম্পানি সম্পর্কে পাবেন। অলরাইট, যখন আপনার লঙ্কা বাংলার হোম পেজে কোম্পানি সম্পর্কে ইনফরমেশনগুলো আসবে, এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথম অথবা সেকেন্ড পেজ, মানে আফটার মেনশনিং দ্য কোম্পানিজ মেইন কোম্পানি ফান্ডামেন্টালস, আপনি প্রধানত অলরেডি কাজ করা শুরু করছেন রিগার্ডিং হোয়াট কোম্পানি ভ্যালুয়েশন প্রসেস। আমরা কোম্পানি ভ্যালুয়েশন প্রসেসে কি করছি, ওসিএফ দিয়ে ফ্রি ক্যাশ ফ্লো ধরে আমরা কোম্পানি ভ্যালুস করা শুরু করছি। আপনার এখন ওই ফর্মুলাটাকে ইউজ করে দেন ইউ আর গোনা কাম ডাউন, যেমন ধরেন এফসিএফএফ এর ফর্মুলা যেটা, সেটা হচ্ছে আপনার কাছে সিএফও আছে, সিএফও পাওয়ার পরে ইউ আর গোনা গেট ইন্টারেস্ট আর্ন মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। এভরিবডি রাইট ইট ডাউন। আমি বলতেছি ইটস অ্যাকচুয়ালি সিএফও প্লাস ব্র্যাকেট দেন ইন্টারেস্ট আর্ন মাল্টিপ্লাইড বাই, এখানে আমি মাল্টিপ্লাই দিচ্ছি, ব্র্যাকেট অফ 1 মাইনাস ট্যাক্স রেট, ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? ব্র্যাকেটটা পুরোপুরি ক্লোজ করে দিয়ে দেন মাইনাস নেট বরং, ঠিক আছে? সো এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে যদি আপনি দিয়ে দেন দ্যাট ইজ বেসিক্যালি ইওর স্ট্রেট ফরওয়ার্ড এফসিএফএফ ফর্মুলা। ওকে, ফ্রি ক্যাশ ফ্লো ফ্রম ফার্ম, বেসিক্যালি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ বেসিক্যালি ফ্রম দ্য ফার্ম, এইটাই আপনার কাছে বেসিক্যালি ফ্রি ক্যাশ ফ্লো অ্যাক্টিভিটিজ এর ফর্মুলা চলে আসে। সো ইউজিং দ্যাট ফ্রি ক্যাশ ফ্লো, সো আপনি যদি দেখতে চান আপনার কাছে অলরেডি সিএফও ক্যালকুলেশন প্রসেস আমি বলে দিয়েছি, আপনার কাছে ফুল সিএফও ক্যালকুলেশন প্রসেসের ফ্রি ক্যাশ ফ্লো আপনি ক্যালকুলেশন করতে পারতেছেন। সো ইউজিং দ্য ফ্রি ক্যাশ ফ্লো আপনার কাছে যে ভ্যালুসটা আসতেছে আপনি ওই ভ্যালুটাকে নিয়ে আপনি ইন্টারেস্ট আর্ন ইউজ করে, ট্যাক্স রেট ইউজ করে এবং নেট বরোইংটা আপনি কিভাবে দেখবেন? নেট বরোইং এর ফর্মুলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য বিগিনিং ডেট এন্ড এন্ডিং ডেট, তার মাঝখানে ডিফারেন্সটা কতটুকু এটা বাড়তেছে কমতেছে, যে নেট বরোইংটা আপনার এই বছর হচ্ছে ওই বছরের ফর্মুলা অফ নেট বরোইং ধরে আপনি কাজটা করবেন। আই অলরেডি হ্যাভ গিভেন ইট প্রিভিয়াসলি। হ্যাঁ, ওটা হচ্ছে সিএফএফএ। ওকে, ওটা দিয়ে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অ্যাসেটস করছি। এটা তো ওসিএফ মাইনাস এনসিএস মাইনাস এনডব্লিউসিটি। ভালো করে দেখেন, আমরা ওইভাবে ভ্যালু করব। সিএফএফ এর ভ্যালুয়েশন আমরা করব কোম্পানি ভ্যালুয়েশন, আমরা আবার এফসিএফ এর ভ্যালুয়েশন করব, আমরা এফসিএফই ভ্যালুয়েশন, আমরা তিন ধরনের ভ্যালুয়েশন, আমরা ভ্যালুয়েশন করব সিএফএফ এর ভ্যালুয়েশন, আমরা ভ্যালুয়েশন করব এফসিএফ এর ভ্যালুয়েশন, আমরা ভ্যালুয়েশন করব এফসিএফ এর ভ্যালুয়েশন, ঠিক আছে? সো when you do that, আপনার কাছে যে ভ্যালুয়েশনগুলো আসবে, ভ্যালুয়েশনগুলো আসার পরে এক্সাক্ট যে নাম্বারটা আসতেছে এই নাম্বারগুলোকে এখানে এফসিএফএফ, এফসিএফই এন্ড সিএফএফ এর ভ্যালুয়েশন, এখানে দেখেন ওরা সিএফএ এর ভ্যালুয়েশন দেয় নাই। আপনি ধরে নিতে পারেন সিএফএ এর ভ্যালুয়েশন এন্ড গড় গ্রোথ ভ্যালুয়েশন ইজ বেসিক্যালি দ্য সেম আইডিয়া, বিকজ একই বেসিক্স এর উপরে সিএফএফ এর পরে ওটা প্রেজেন্ট ভ্যালু নিয়ে আমরা আসলে বেসিক্যালি গড় গ্রোথের ফর্মুলাটা নিয়ে আসতেছি। সো গড় গ্রোথ আসবে এবং গড় গ্রোথের ফর্মুলাটা রেখে আপনি এখানে যতগুলো ভ্যালু আছে মেনশন দেন। এরপর আপনি পরের পেজে এক্সপেক্টেড ক্যাপিটাল গেইন,
এক্সপেক্টেড ডিভিডেন্ড ইল্ড অ্যান্ড হোল্ডিং পিরিয়ড রিটার্ন। হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যতদিন ধরে বেসিক্যালি জিনিসটাকে হোল্ড করতেছেন 1 বছরের অ্যাভারেজ হোল্ড করার পরে অ্যাভারেজ রিটার্নটা কি আসছে অলরেডি অপশন অ্যাভারেজ করেন, পার্সেন্টেজ নিয়ে আসেন, পার্সেন্টেজটা থেকে বেসিক্যালি ইয়ারলি রিটার্নটাকে ধরে রাখার চেষ্টা করেন। সো বেসড অন দিস থিংস আপনি মেইন ভ্যালুয়েশন সামারিটাকে মেইন করে দেওয়ার চেষ্টা করবেন। আফটার ফিনিশিং দ্যাট আপ, এরপরে আপনাকে এই কয়েকটা বেসিক ইনফরমেশন অলরেডি আমি টোল্ড হাউ টু ফিগার দ্যাম আউট। প্রথম কথা, এই বাংলাদেশ কোম্পানির জন্য স্বাভাবিকভাবে আপনার প্রত্যেক বছরের অ্যাভারেজ রেভিনিউ গ্রোথ পার্সেন্টেজটা আপনি এখানে মেনশন করতেছেন। আমার টার্গেট হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ গ্রোথটা প্রত্যেক বছরের চেঞ্জ অফ সিচুয়েশনের সাথে আপনার রেভিনিউ গ্রোথের যে ডিফারেন্সটা থাকবে সেখান থেকে আপনি সবগুলো বেচে করবেন। দে ডু নট নিড টু বি সেম। তারা সবসময় সেই মতো আমি কোনো কথা কোথাও না। এরপর এই জিনিসটা বলার পরে দেন ইউ গিভ, আপনি প্রথমে এই জেনারেল ওভারভিউ দিয়ে দিলেন, মানে আপনার কোম্পানি কোথায় স্ট্যান্ড করতেছে, আপনি কী কী ফান্ডামেন্টালস আছে, ফান্ডামেন্টালসের সাথে কোম্পানি স্ট্যান্ডিং পয়েন্টটা কোথায় আছে, কোম্পানি স্ট্যান্ডিংটাকে ইউজ করে অ্যান্ড কি ফাইন্যান্সিয়াল মেজারমেন্টস মেনশন করে দেন ইউ আর গোনা গো কোম্পানির ব্যাপারে আমি কী কী জিনিস চাই। স্টার্টিং ফ্রম জিডিপি গ্রোথ, মানে বেসিক্যালি কান্ট্রি জিডিপি গ্রোথ, দেন ডিসপোজেবল ইনকাম, এইটা আপনি এই ইনফরমেশনটা ইউজ করতে পারেন। অর এলস হোয়াট ইউ ক্যান ডু, আপনি এনবিআর এর যে 2024 অথবা 2024 এর রিপোর্টটা যেটা আছে ওই রিপোর্টটাকে ইউজ করে আপনি ডিসপোজেবল ইনকাম ভার্সেস ইনফ্লেশন রেট ইনফরমেশনটা বের করতে পারেন। আমি এর আগে দেখাইছি ওখান থেকে কোনভাবে বের করা যাবে, পুরো পিডিএফটা বের করে দেখাইছি। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে যদি আপনার আবারও লাগে আবার আমাকে জিজ্ঞেস করেন, বিকজ নেক্সট উইক ইউ স্টিল হ্যাভ টাইম। আমি এটা দেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী না। উই ডোন্ট নিড দিস ওয়ান্স আর নট নিডেড। এগুলো খুব একটা ম্যাক্রো ট্রেন্ড অ্যানালাইসিস উই ডোন্ট নিড, বাট এগুলো হচ্ছে পুরো প্রজেক্টের জন্য রাখবেন, জেনারেলি উই ডোন্ট নিড। এরপরে স্টার্ট করা শুরু করেন, আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন আপনার মেইন প্রোডাক্টগুলো কি, হোয়াট আর ইউর বেসিক মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্টস। আপনার কোম্পানি ডিটেলস বের করেন, আপনি কোম্পানি ডিটেলসটা কোথায় পাবেন, অবভিয়াসলি অ্যানুয়াল রিপোর্ট পাবেন। তার মেইন প্রোডাক্টগুলো কি সেগুলো বেশি বের করতেছেন। আপনাদের প্রোডাক্ট কোম্পানি কি, জিপিএইচ স্টিল So, GPH ইস্পাত তার ও কয়জন ম্যারিকো, 4জন ম্যারিকো না, দেখি হাতগুলা দেখি হাতের ম্যারিকো। আচ্ছা, এরপরে জিপিএইচ ইস্পাত কারা, ওকে, আর ইয়াক সাবজেক্টটা রবি। আচ্ছা, একটা বাদে এটা থেকে তো ভালো প্রবলেম ফেস করবেন আপনারা। দ্যাটস আ ভেরি গুড কোম্পানি। এরা সব দিতে পারে, এদের সব আছে, এদের ভেরি গুড মার্কেটিং প্যাক ইনফরমেশন থেকে শুরু করে সবই থাকবে। অ্যান্ড ইনফ্যাক্ট ওদের অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ওভারভিউ আপনাকে মেনশন করতে হবে, প্রোডাক্ট ওভারভিউ মেনশন করবেন, সেলস চ্যানেল। এরপরে এই যে আপনি যেটা বলার চেষ্টা করতেছেন সেটা হচ্ছে বিসিজি ম্যাট্রিক্স বলে একটা জিনিস আছে। এভরিবডি লুক অ্যাট হিয়ার। এখানে দেখেন আমি প্রত্যেকটা কোম্পানির বিসিজি ম্যাট্রিক্সকে অ্যানালাইসিস করার চেষ্টা করছি। বিসিজি ম্যাট্রিক্স কখনো কখনো কোনো কোম্পানি সম্পর্কে যদি কোনো ইনফরমেশন দিতে যায়, আপনি জেনারেলি সিম্পলি গুগল সার্চ করে, আমার যেটা যতটুকু জানা আছে সেটা হচ্ছে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল টাইমসটা আছে না, ফাইন্যান্সিয়াল টাইমস বলে কি বলে আমাদের ঢাকার বাংলাদেশের যে নিউজের ফাইন্যান্স নিউজের, হ্যাঁ ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আছে, একটা বিজনেস স্ট্যান্ডার্ড আছে, যে কোনো একটাতে আপনার ইনফরমেশন থাকবে। আপনি ওখান থেকে যে ইনফরমেশনটা তাদের বিসিজি অ্যানালাইসিস করছে সেই ইনফরমেশনটাকে রেফার করা যাবে ইফ ইউ ক্যান। প্রত্যেকটা কোম্পানি সম্পর্কে আছে, ম্যারিকো সম্পর্কে আছে আই ডোন্ট নো, এমজিএল সম্পর্কে আছে আই ডোন্ট নো, এই সম্পর্কে আছে কিনা আমি জানি না, জিপিএইচ ইস্পাত সম্পর্কে আছে কিনা জানি না। জিপিএইচ ইস্পাত থাকতে পারে, and GPH ইস্পাত ইজ ভেরি ওয়েল নোন ফর সাস্টেইনেবিলিটি ইন্ডেক্স। আপনারা আরেকটা আপনাদের স্ট্রং গ্রোথ অ্যানালাইসিস করবেন সাস্টেইনেবিলিটি, কারণ জিপিএইচ ইস্পাত ইজ আ ভেরি ওয়েল নোন কোম্পানি ইন টার্মস অফ সাস্টেইনেবিলিটি প্র্যাকটিসেস। ঠিক আছে, বাংলাদেশের এই একটা কোম্পানি টিসিএফডিতে স্কোর 20%-এর বেশি করছে, একমাত্র কোম্পানি। আর অন্য কোনো কোম্পানি বাংলাদেশে টিসিএফডিতে এত ভালো স্কোর করে না। বাকিদের সবার স্কোর 8%, 7%, 3%, ওদের স্কোর হচ্ছে 20%। এগুলো দেওয়ার দরকার নেই, নো নিড, এইসব জিনিসপত্র নিয়ে আমার কোনো চিন্তা নেই। এরপর আপনারা যেটা স্ট্রেট ফরওয়ার্ড বলা শুরু করবেন সেটা হচ্ছে আমরা একদম ক্লিয়ারলি রেশিও অ্যানালাইসিসে চলে যাব। তাদের রেশিও লাস্ট 4 থেকে 5 বছরের কন্ডিশন কি,
রেশিও অ্যানালাইসিসে দেখাবেন তাদের প্রত্যেকটা কোম্পানির রেশিও কন্ডিশন কি আছে, এটা একদম গিভেন, কারণ প্রত্যেকটা কোম্পানির রেশিও আপনি আইদার ক্যালকুলেট করতে পারেন, আপনি ডিরেক্ট থেকে নিয়ে তারপর দিতে পারেন, অথবা যদি না নিতে পারেন বাট ইউ ক্যান সিম্পলি ক্যালকুলেট, কারণ আপনার লঙ্কা বাংলাতে ভ্যালুস দেওয়া আছে, ক্যালকুলেট এটাও বেসিক্যালি প্রেসিভ। গত কয়েক বছরেরটা কি জাস্ট কম্পারিজন দেখাবো? জাস্ট 5-7 বছরের কম্প্যারিজন দেখাইলে মানে লাস্ট 5 বছরটা দেখাইলে হবে, কারণ আমরা তো ভ্যালুয়েশন করতেছি 5 বছর ধরে, 5 বছর ধরেই দেখাবো। অনেক কোম্পানি, এই কোম্পানি কোথাও ওনারা ম্যাডাম কোথাও 3 বছরের হিসাবে দিয়েছিল, আর 3 বছর হিসাবে দেওয়ার কারণ আছে, কারণ ওই সময় মার্কেট একদম ওয়াজ গোয়িং ডাউন, সো এই কারণে আমরা 3 বছর ধরছি। সো বাট আমরা 3 বছর ধরবো না, আমরা 5 বছর ধরবো, কারণ এখন মার্কেট ইজ বেসিক্যালি স্টেবল নাও। ঢাকা স্টক এক্সচেঞ্জ খুব উঠে নাই বাট স্টেবল হচ্ছে, কারণ এখন হচ্ছে কি আসলে প্রবলেমটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেটের যে মেইন প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত আসলে আমরা ছিলাম ঘোরের জগৎ, ঘোরের জগৎ থেকে এখন আস্তে আস্তে রিয়ালিটি থেকে আসতেছে, আস্তে আস্তে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসা শুরু করতেছে, কারণ আমি নিজের চেকিংগুলো সবগুলো ক্লিয়ার করতেছি, অ্যাকাউন্টিং অ্যানালাইসিস ক্লিয়ার করছি এখন আস্তে আস্তে। গত বছর এই সময় যে ইন্ডেক্স ভ্যালুটা ছিল আপনার সেই জায়গাতে পৌঁছেছে এবং যেগুলো স্টক প্রাইস ছিল অলমোস্ট হাফের কাছে চলে আসছে, আবার ইন্ডেক্সও বেড়ে গেছে, এটা আসলে না ওকে, ইন্ডেক্স ইজ এ ভেরি ডিফারেন্ট, ক্যান আন্ডারস্ট্যান্ডিং দিস ওয়ে। ইন্ডেক্স কিন্তু আপনার যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানির পার্টিকুলার অ্যাভারেজ স্টক প্রাইস ডিভাইডেড বাই বেসিক্যালি এটার অ্যাভারেজ নাম্বার, ঠিক আছে, দ্যাট বেসিক্যালি হোয়াট ইন্ডেক্স ইজ। এখন আপনার ইন্ডেক্স যখন বেড়ে যায়, প্রাইস অ্যাভারেজ হয়ে গেল, আপনার যেটা হচ্ছে আপনার টোটাল নাম্বার অফ স্টক যতগুলো মার্কেটে ছিল, কারণ অনেক স্টক মার্কেট থেকে বেড়ে গেছে, নাম্বার অফ স্টকস এন যদি কমে যায় টু দ্য পাওয়ার অফ অ্যাভারেজ, ইন্ডেক্স চেঞ্জ হবে, ইন্ডেক্স কিছু বেড়ে যাবে। যেটা ভাবতেছি গত বছর এই সময় যেটা ছিল এখন সেমই আছে, মানে ওই জায়গায় পৌঁছে গেছে, আরো কমে এই 1 বছর ওই জায়গায় আবার পৌঁছে গেছে, মানে এখন কোনো এফেক্ট আসে না। যদি এটা বাড়ানো শুরু করে যায় তাহলে বলা যায় যে মার্কেট আস্তে আস্তে মার এটা মুখে অনেক কথা বলবে, বাংলাদেশে এত সহজে 6,000 করে যাবে না, আগামী 10 বছর আগে যেতে পারে 6,000 যেমন এটা নিয়ে অনেকে অনেক স্পেকুলেশন করবে, 10 বছর আগে 6,000 উপরে যাবে না, তার আমাদের অনেক ফল্ট আছে, ফল্টগুলো কারেক্ট করতে করতে তারপর 6,000 মানে ঠিক টাইম আমাদের মার্কেট ফল্ট, এগুলো এখন স্ট্যাটিস্টিক্যালি ফিজিবল হওয়ার অনেক রিজন আছে, এগুলো এত সহজে বোঝা যাবে না। এনিওয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে আলাদা আলাদা রেশিওগুলোকে দেখা যাচ্ছে, লিকুইডিটি, সলভেন্সি, এফিসিয়েন্সি অ্যান্ড প্রফিটেবিলিটি, প্রত্যেকটা রেশিওকে আমরা আলাদাভাবে দেখবো, দেখার পরে আমরা প্রফিটেবিলিটি গ্রোথ অ্যানালাইসিস দেবো, অ্যান্ড ফাইনালি আই এম গোনা টক অ্যাবাউট ডুপন্ট অ্যানালাইসিস। ডুপন্টে আপনারা যেটা করবেন, আপনারা করবেন কি একদম ক্লিয়ারলি মেনশন করা শুরু করবেন হোয়াট ইজ দ্য ROE কন্ডিশন, রিটার্ন অন ইকুইটি চেঞ্জ। এখানে রিটার্ন অন ইকুইটির একটা স্পেসিফিক কথা বলা আছে, এরা খুব জেনারেলি বলছে, আমরা সেটা বলবো, আমরা বলবো প্রত্যেক বছর রিটার্ন অন অ্যাসেট, নেট প্রফিট টার্নওভার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইকুইটি মাল্টিপ্লায়ার, প্রত্যেকটা কি চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা চেঞ্জ হওয়ার কারণে আলটিমেটলি কি জায়গায় চেঞ্জ হবে। এই তিনটা মেইন অ্যানালাইসিস আপনি একদম ক্লিয়ার হয়েছেন। ডুপন্টের যতগুলো ব্যারিয়ার আছে দেখাচ্ছে, সিম্পলি ডুপন্ট অ্যানালাইসিস আসলে বেসিক্যালি ডিপেন্ড করে তিনটা পার্টিকুলার রেশিওর উপর। এটাই জিজ্ঞেস করতে হবে 5 স্টেপ করব না 3টা? হ্যাঁ না 5 স্টেপ, 5 স্টেপ বাংলাদেশে আপনি 5 স্টেপ এই কারণে দেখাতে পারবেন না, কারণ 5 স্টেপ দেখানোর জন্য আমাদের যেটা আছে ফার্মা ফ্রেঞ্চ গ্রোথ মডেল, সেটা আসলে এখানে খুব একটা কার্যকরী হয় নাই, যদিও আমরা এটা নিয়ে অনেক রিসার্চ করতে পারি কেন হয় নাই, কেন করা যায় না, এটা কেন এরকম একটা মার্কেটে হচ্ছে না, বাট অ্যাজ বিকজ কার্যকরী হয় না, লেটস নট গেট ইনটু 5 স্টেপ, বেসিক্যালি 5 স্টেপ নেট প্রফিট মার্জিন, অ্যাসেট টার্নওভার, ইকুইটি মাল্টিপ্লায়ার, এই তিনটে প্রত্যেকটা চেঞ্জ বলবেন, প্রত্যেকটা গত বছরের তুলনায় কি পরিমাণে চেঞ্জ হয়েছে, আলটিমেটলি রিটার্ন অন ইকুইটিতে চেঞ্জ কিরকম আসছে, এবং চেঞ্জটা আসার পরে আপনি পয়েন্ট অফ পয়েন্টে দেখাইতে থাকবেন এইরকম চেঞ্জের কারণে আমরা এই কোম্পানিটাকে চুজ করছি যার রিটার্ন অন ইকুইটি গ্রোথের পসিবিলিটি হবে, এবং এটা কিন্তু আপনার এই জিনিস করার পরে মেনশন করতে হবে যে দিস ইজ দ্য রিজন ওয়াই চুজ দিস, অবভিয়াসলি। যেমন ধরেন মালিকের ব্যাপারে আমি জানি, MGL এর ব্যাপারে আমি জানি, এই দুটার ব্যাপারে আমি জানি না, স্পেশালি রবির ব্যাপারে তো আমি একদমই জানি না, কারণ রবি ইজ এ ভেরি রিস্কি কোম্পানি, কারণ রবির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রবি ডাজন্ট এক্স্যাক্টলি হ্যাভ এনি ফাংশন, রবির কোনো ফাংশন নেই, রবির বেসিক্যালি কোনো ওয়ার্ক নেই, স্পেসিফিক কোনো ওয়ার্ক নেই, ওদের হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি, ডিরেক্ট অপারেটিং অ্যাক্টিভিটি, কোনো গ্রোথ অ্যাক্টিভিটি, আর এই কারণে রবি নিয়েছি। You can do it and it would be a very interesting thing to observe, just like animal nature. But you do it, I don't have any negativity, but point is that the reason is that it's basically very difficult
ইস্পাতের ব্যাপারে যেমন ধরেন মার্কেট এখন একটু ড্রপ করছে, ওদের এটা ড্রপ করবেই, জেনারেল কারণ হচ্ছে মার্কেট কম্পিটিশন অনেক ড্রপ হয়েছে, ইস্পাত কারণ ভালো করার কথা না। এমজিএল অল দ্য টাইম, কারণ লুব্রিকেন্টের ডিমান্ড সবসময় মার্কেটে আছে, লুব্রিকেন্টের ডিমান্ড সবসময় এক্সিস্টেন্ট আছে, এবং অ্যাট দ্য সেম টাইম কার মার্কেট ইজ অলওয়েজ ইনক্রিজিং, সো ইটস বেসিক্যালি কখনো ড্রপ করা এখন পর্যন্ত কোনো পসিবিলিটি, আর ম্যানেজ ইজ এন এফএমসিডি, সো কথাই আসে না। রবির প্রবলেম হচ্ছে রবির তো আসলে সব এক্সিস্টেন্ট টেকনোলজি, ওরা তো কোনো ডেভেলপ মানে ইভেন অলসো যদি আনেও কোনো মার্কেট অফারিং রেভলিউশনাইজিং কোনো কিছু তো আনতেছে না, যেটা আপনার ওয়াকের উপরে সিরিয়াসলি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে, প্রফিটেবিলিটি মেজারমেন্ট করতে পারবে। এই কারণে আমি দেখতে চাচ্ছি ঘটনাটাকে দ্যাট উড বি আ ভেরি ইন্টারেস্টিং থিং টু অবজার্ভ, যে আসলে কিছু হয় না। জিপিএইচ ইস্পাত আমি জানি এখন ভালো আসবে না, বাট স্টিল জিপিএইচ ইস্পাত সব দিবে, মানে সবগুলো অ্যান্সার দেবে সে আবার ক্লিয়ার, বাট আপনার ব্যাপারে রবির ব্যাপারে আই ডোন্ট নো, ইটস জাস্ট থিং টু ওয়ারি, বাট ইউ ক্যান ডু ইট, লেটস সি। পারবেন তো, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে। ডুপন্ট অ্যানালাইসিস শেষ করার পরে এরপর আপনি আর এই জায়গায় ইনক্রিজ ক্যাপাসিটি, কোম্পানি গ্রোথ, এসব জিনিসপত্র মেনশনের কোনো প্রয়োজনীয়তা নেই। দিস টাইম হোয়াট ইউ আর গোনা ডু, আপনারা চারটা আলাদা আলাদা মেথড, প্রথমে আপনারা মেনশন করবেন সিএফএফ এ কিভাবে করতে হয়, একটা পুরো স্লাইডে মেনশন করবেন সিএফএফ এ কিভাবে করা লাগে, কি কি ইনস্ট্রাকশনসের দরকার পড়ে, সিএফএফ এর মেইন ফর্মুলা কি, আপনি কি কি ইনফরমেশন বেসিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস থেকে আনবেন, এবং এখান থেকে মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে যে ইনফরমেশনগুলো আনার পরে আপনার অ্যাকচুয়ালি সিএফএফ এ করা যায়, এবং সিএফএফ এর বেস নেট প্রেজেন্ট ভ্যালু করে আপনি কিভাবে একটা কোম্পানির স্টক প্রাইস অথবা কোম্পানির একটা বর্তমান কন্ডিশন, প্রজেক্ট কন্ডিশন, কোম্পানির এক্সাক্ট এক্সিস্টেন্ট কন্ডিশন, সেখানে আপনি কিভাবে কনসিডার করে নিয়ে আসবেন, ফিগার দ্যাট আউট স্ট্রেট, সেই এভাবে আমরা ভ্যালুয়েশন করি। আফটার দ্যাট গো টু ডিডিএম অথবা গর্ডন মডেলে আমরা যেভাবে ভ্যালুয়েশন করি। গর্ডন মডেল ভ্যালুয়েশন এই ক্লাসে আমি সবাইকে দেখাইছি, একবার না, ইনফ্যাক্ট 440 একবার দেখানো হয়েছে, 440 দেখানোর পরে 435 আরেকবার দেখাইছি। সো মানে ইট ইজ বিন ডান নিয়ারলি লাইক 5 to 10 টাইমস। গর্ডন মডেলের ভ্যালুয়েশন আমরা দেখি। গর্ডন মডেলের ভ্যালুয়েশনের জন্য সবার আগে আপনার কাছে কি লাগবে, এটা হচ্ছে আপনার আর্নিংস লাগবে এবং ডিভিডেন্ড পে আউট রেশিও লাগবে। ডিভিডেন্ড পে আউট রেশিও থেকে আপনি আর্নিংস করে টোটাল ভ্যালুয়েশন করে এবার কোনো শো দা গ্রোথ মডেল। গ্রোথ মডেল থেকে আলটিমেটলি আপনার টোটাল যে ভ্যালুটা আসলো, ভ্যালুটাকে প্রেজেন্ট ভ্যালু করবেন, প্রেজেন্ট ভ্যালু করার পরে আপনি আলটিমেটলি গর্ডন দিয়ে বেসিক্যালি আপনার প্রেজেন্ট ভ্যালুটা স্টক প্রাইস নিয়ে আসতে চেষ্টা করবেন। ইউ অলরেডি নো দ্যাট, আমি আপনাদেরকে আবার এটা এক্সেল শিট দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে এফসিএফএফ, সিএফএফ থেকে ওসিএফ ইউজ করে এফসিএফ এর ভ্যালু, এফসিএফ প্রত্যেকটা আলাদা করে স্লাইড হবে, কিভাবে করতেছেন সেটা আসবে, আর পরের পেজে এক্সেল শিটটা পুরোটা থাকবে, ওই এক্সেল শিটটার অ্যানালাইসিসটা করবেন। নাও এখন শুরু থেকে আমি যতগুলো জিনিস মেনশন করলাম, এখানে কিন্তু আপনারা এটাও বুঝতে হবে আপনাদের যে গ্রুপ মেম্বার আছে, পুরো গ্রুপ মেম্বারের ভিতরে একজন অলরেডি পুরো কাজটা পুরাটাই করতে পারবে, কিন্তু একজন কিন্তু দেওয়া হবে সবার করতে হবে। সুতরাং আপনারা ডিসিশন নেন কে কি বারটা করবে। অলরাইট স্যার, প্রেজেন্টেশন সবাইকে প্রেজেন্ট করতে হবে? জি, স্যার আসবে না, হ্যাঁ টাইম, কোশ্চেন ধরুন আমি করবো, স্যাররা বসে থাকবেন। টাইম স্যার, টাইম স্যার, এটা তো ফাইনালের কথা বলছেন, এখন যেটা হবে সেটা টাইম অফ হ্যাঁ, আপনারা সবাই এদিকে থাকবেন চেয়ার নিয়ে বসে অথবা টিম, আমি স্যার আমরা ওখানে বসে থাকবো। এখন যেটা প্রেজেন্টেশন হবে সেটা তো কাইন্ড অফ মক টেস্টের মতো, তাই না? মক টেস্টের মতো। স্যার এটা স্যার মার্কেট পড়া মানে একবারে নেক্সট ওয়েডনেসডে পরের মার্কেট নেক্সট পরে হ্যাঁ স্যার, নেক্সট মিডিল ফার্স্ট টাইম, স্যার এটা বাদ দেন না মানে নেক্সট উইকে স্যার সেকেন্ড ভিডিও যদি অগাস্টের ফার্স্ট উইকে সবার মনের কথা বললাম স্যার, নেক্সট উইক মানডে ঠিক আছে স্যার, নেক্সট উইক মানডে অগাস্টের হ্যাঁ স্যার, ফাইনালটা দিকে তো মানে তার সামনে দিকে এই ভাই না শেষ 4 তারিখ, এরপরে কিন্তু এটা চেঞ্জ হবে। 4 তারিখে আমাদের এখানে প্রেজেন্টেশন হবে, এটা ফার্স্টে দেবে, এরপরে ফাইনালটা একদম পরীক্ষার টাইম। 30 তারিখেও 30 তারিখে প্রবাবিলিটি
মানে বেসিক্যালি আপনার পোর্টফোলিও স্যার 4 তারিখ। স্যার প্রেজেন্টেশন ইয়াগুলো আরেকবার বলে কি লিখতে ভালো হবে নাকি লিখে না এখন ব্যাপারটা হচ্ছে আমি শর্ত লিখে দিতে পারবো না। না স্যার আপনারা রেকর্ড ক্লাস এরপর আপনি এখানে যে ভ্যালুয়েশন প্রসেসটা করলেন তার আগে আমি আরো একটা জিনিস বলি, বিকজ অল অফ দিস আর বেসড অন ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন। এই কারণে আমি সরি ভুলে গেছিলাম বলতে, আবার বলতে দিচ্ছি, এইখানে আপনার ভ্যালুয়েশনগুলো করার আগের স্লাইডগুলোতে আপনি মেনশন করবেন আপনি আপনার কস্ট অফ ডেট কীভাবে ক্যালকুলেশন করছেন, তার আগে মেনশন করবেন আপনার কস্ট অফ ক্যাপিটাল কীভাবে ক্যালকুলেশন করছেন, সেখান থেকে আপনার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কীভাবে আসছে। সো সবগুলো ভ্যালু যখন আপনার কাছে আসবে আপনি তারপরে বলবেন এই ভ্যালুগুলো আমার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল দিচ্ছে, এরপরে আই নিড লং টার্ম গ্রোথ রেট, টার্মিনাল গ্রোথ রেট। রিমেম্বার দ্য ওয়ার্ডস, আমি এগেইন মেনশন করতেছি আমার লং টার্ম গ্রোথ রেটকে আমি কিভাবে কনসিডার করতেছি, আমার টার্মিনাল গ্রোথ রেটকে আমি কিভাবে কনসিডার করতেছি, এন্ড আমার ওয়েটেড অ্যাভারেজ গ্রোথ, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কিভাবে আসছে। সবগুলো ভ্যালু আপনি বেসিক্যালি মেনশন করে দেন ইউ প্রসিড উইথ ইউর ক্যালকুলেশনস। সবার আগে স্যার কষ্ট লিখতে হবে ফার্স্ট ক্যালকুলেশন করেন হ্যাঁ, ফার্স্ট ক্যালকুলেশন থেকে এসে when you do that, এরপরে আপনার আর কোনো প্রবলেম নেই, কারণ এরপর আপনি আসলে ভ্যালুয়েশন করে দেখা দিচ্ছেন। আর ভ্যালুয়েশন বাংলাদেশ মার্কেটের জন্য অনেক ভ্যারিয়েন্ট আসবে, নো প্রবলেম। আপনি দেখবেন যে ম্যারিকোর আপনি যে ভ্যালুয়েশন করতেছেন রিয়েল ভ্যালুয়েশনের সাথে তার আশেপাশে কোনো মিল নেই, স্পেশালি রোগীকে সবচেয়ে সিরিয়াস ইম্প্যাক্ট। জিপিএইচ এ দেখবেন, এমজিএল দেখতে পারেন মোটামুটি, বাট আপনি আপনারটা নিয়ে ওয়ারি আছেন, আমি ওটা নিয়ে রবি নিয়েই ওয়ারি ভ্যালুয়েশন। আপনি খুব তাড়াতাড়ি করে আমাকে একটু দেখান, আপনি নেক্সট উইকের মধ্যে অ্যাটলিস্ট ভ্যালুয়েশনটা করা হবে, ঠিক আছে? কারণ আমি রবি নিয়ে যদি তখন হবে কি, আপনি যখন আমাকে দেখাবেন তখন আমি বলবো কি কয়েকটা ইনসাইটস, ঠিক আছে? ইনসাইটস মানে হচ্ছে রেশিও, মানে বেসিক্যালি পার্সেন্টেজ রেশিও ইনসাইটস। পার্সেন্টেজ রেশিও ইনসাইটসটা যখন আপনার কাছে যাবে আপনি ওটা দিয়ে আবার কারেকশন করতে পারবেন, দেখতে পারবেন ওটা আমরা ওই মার্কেট প্র্যাকটিস করতে করতে আমরা কয়েকটা জিনিস জেনে দিচ্ছি, ওটা আপনাকে আবার বলতে হবে, ঠিক আছে? ওইটা আপনি আপনারটা একটু ফার্স্ট ও ভ্যালুয়েশনটা কিরকম হবে, এই যে এখানে দেখেন, হ্যালো এখানে ঠিক যেভাবে দেওয়া আছে এক্সেল শিটের এই অংশটা পুরোপুরি আসবে, এবং স্যারটা কিন্তু বলতে পারে একটু এক্সেল শিটটা দেখাও তো, এক্সেল শিটটার সাথেই ওপেন করবেন, ঠিক আছে? ভ্যালু যেটাই আসতেছে দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার, ভুল আসতেছে দ্যাটস ওকে। আর আপনার তো আপনি তো মার্কেট অলরেডি ইজ নট সুটেবল ইন দ্য কান্ট্রি, আপনার লং টার্ম রেট বাংলাদেশে একদমই পারফেক্ট না, এবং আমাদের ইল রেট কখনোই পারফেক্ট হয় না। আর সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে দেয়ার ইজ নো রিস্ক প্রিমিয়াম ইন দ্য কান্ট্রি ইটসেলফ। আপনার অনেক কিছুই ঠিক আসবে না, স্টিল যেটা আসতেছে এফসিএফই এফসিএফএফ সবগুলো ভ্যালু আপনার কাছে চলে আসবে, ফাইন্ড দেম আউট অ্যান্ড দেন ডু নট, এখন আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিস করব না, ওয়েল করে ডু সেন্সিটিভিটি অ্যানালাইসিস লেখা আমরা অলরেডি দেখাচ্ছি কীভাবে করতে হয়, আপনি চাইলে রেখে দিতে পারেন, বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট, না চাইলে কোনো সমস্যা নেই, বাট মেইন ভ্যালুয়েশন করতে হবে, ঠিক আছে? গুড টু গো, অলরাইট। স্যার আপনি কন্টেন্টগুলোর কথা বলেন, তো মানে আমার প্রেজেন্টেশনের মধ্যে রাখবো এটা জানি। হ্যাঁ, মানে আমি বলতেছি কি, মানে টিল মানে বিফোর ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন আগ পর্যন্ত আমি যতগুলো জিনিস বলছি সেগুলো তো সবার মাথায় আছে, ওকে? এরপরে আপনারা কস্ট অফ ডেট ক্যালকুলেশনটা দেখাবেন, কি কি ইনফরমেশন দিয়ে কস্ট অফ ডেট ক্যালকুলেশন করছেন, এবং আপনার অ্যাজাম্পশনসগুলো কি কি কোন জায়গা থেকে পাইছেন, রেশিওস রেটগুলো সবগুলো রেট মেনশন করবেন, এবং এক্স্যাক্টলি যেখান থেকে পাইছেন যেভাবে পাইছেন আমি ক্লাসে মেনশন করে দিচ্ছি ওইভাবেই আপনি মেনশন করেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কোনো সমস্যা নেই, ক্লিয়ারলি ওটা মেনশন করেন। মেনশন করার পর আপনার কাছে আসবে ওয়েন ইউ হ্যাভ দ্য, বিকজ আপনার কিন্তু ওখানে এখন একটা কথা বলি, 3 জন টিচার বসা থাকবে, স্বাভাবিকভাবে আপনারা একটু ভয় পেতে থাকবেন, ইটস এ নর্মাল ফ্যাক্টর, ঠিক আছে? এবং কোয়েশ্চেন আমি যখন করব, আমি কিন্তু কোয়েশ্চেন শুরু যখন করি শেষ পর্যন্ত মানে খুব বাজে কোয়েশ্চেন থাকে, তাহলে আমি কিছু কোয়েশ্চেন দেবো আগে দিব, ঠিক আছে? আপনারা কোয়েশ্চেন নিয়ে প্রিপেয়ার থাকবেন, কারণ স্যাররা যদি বাই চান্স জিজ্ঞেস করে এই রেটটা এখান থেকে আসে না আসার জন্য ওখান থেকে যদি আনতেন তাহলে কীরকম হতো, সো নর্মাল ফ্যাক্টর। স্যাররা হয়তো এতটা ডিপে কোয়েশ্চেন করবে না, কারণ যেহেতু আমার ক্লাস হয়তো তারা করবেন না, বাট কোয়েশ্চেন হচ্ছে স্যাররা শুনবেন পুরো বিষয়টা। সো আপনি ভুল তো মানে যতটুকুই আছে আমার এরিয়া থেকে খুব বেশি শুনবেন না, তাহলে হবে যে আপনাদের বেসিক্সে হয়তো বা কিছু না কিছু ইম্প্যাক্ট আসতে পারে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং। সো ওই পার্টটার পরে আপনি প্রধানত যখন বলবেন যে আপনার কস্ট অফ ডেট কখন ক্যালকুলেশন হচ্ছে, কস্ট অফ ইকুইটি কখন ক্যালকুলেশন হচ্ছে, আপনার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কখন আসতেছে, লং টার্ম ডেথ রেটটা আপনি কোথা থেকে পাচ্ছেন,
আপনার কি কি ইনফরমেশন মার্কেট থেকে আপনি পিক আপ করতে পারছেন, কোন কোন ইনফরমেশন আপনাকে অ্যাজিউম করে নিতে হয়েছে, কেন রিস্ক প্রিমিয়াম আসে নাই, এই সবগুলো শব্দ আপনাকে মেনশন করতে হবে। মানে আমার আসে না, এই ভ্যালুটা এভাবে ঘটে নেই, ঠিক আছে, এই সবগুলো শব্দ আমার জানা করতে হবে, নাইলে ইট উড নেভার মেক এনি সেন্স। বুঝতে পারতেছেন? তো রিজনিং রিজনিং দেখাতে হবে। এই রিজনিংটা দেখায় দেন ইউ আর গোনা গেট অল দোজ থিংস। এক্সেল শিটে ফর্মুলা করবেন, ফর্মুলা করে তারপর আপনি নিয়ে আসেন আপনার ভ্যালুয়েশন প্রসেস, ঠিক আছে? ইট শুড বি ফাইন। বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? সো 4 তারিখ রেডি? এইগুলো পেপারটা এইটুকু পর্যন্তই বলবো। এই পর্যন্তই পোর্টফোলিও পার্ট আমরা অন্যভাবে, ওটা আমি আলাদা দিচ্ছি কমপ্লিট। কারণ পোর্টফোলিও আমরা অলরেডি শুরু করছি আজকে, এখন তো আবার করবো। এরপরে পোর্টফোলিওর রিয়েল ক্যালকুলেশনটা আমি হাতে উঠে যাই। পোর্টফোলিও 2 ধরনের ক্যালকুলেশন হবে, একটা হবে পাইথন বেস, একটা হবে এক্সেল বেস। এক্সেলটা আপনার ব্ল্যাক রিটার্নের মডেল দিয়ে, যেটা আমাদের এক্সেল মানে আমাদের সাবজেক্ট ম্যাটারে আছে সেখান থেকে আসবে। আর পাইথনটা আমি করে দেখাবো ফুলি। সো এখন আপনাদের ডিসিশন, আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে বসে কখন কাজ করবেন নাকি কাজ করবেন না। আরও একটা কথা বলবো, সেটা আমি আপনাদেরকে ইনডাইরেক্টলি একটা টেকনিক বলে দিচ্ছি। সেটা হচ্ছে সবাই এখন পুরো প্রজেক্টটাকে আজকে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই ক্লাস শেষ হওয়ার পরে নিজেরা বসে এটা ডিফাইন করে নেন কে কী কোন কোন জিনিস করবে। যেমন ধরেন অনেকেই এটা বলবে যে ঠিক আছে তুমি ডাটা কালেকশনের কাজ করো, আমি তো ক্যালকুলেশন করতেছি। দেখবেন যে যারা আপনি ডাটা কালেকশন করতে দিচ্ছেন সে নিজেই হয়তো ডাটা কালেকশন করতে পারে না। সো আমার সাজেশন হচ্ছে একদিন বসে সবাই আগে মেইন ফর্ম অফ ডেটাগুলো একসাথে বসে কালেক্ট করে, একসাথে বসে ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে কালেক্ট করে সবগুলো ডেটা কালেক্ট করে তারপর আপনি ডিভাইড করে দেন যে ভাই তুমি এফএফ করো, এফসিএফই করো, তুমি কস্ট অফ ডেট ক্যালকুলেশন করো, মেথড তো দেওয়াই আছে, ভিডিও দেখে ডিসপ্লে করো। যদি না পারো তখন আসো আবার আমরা করি, তাহলে সুবিধাটা হবে যে প্রবলেমগুলো সলভ করবে, ঠিক আছে? বিকজ সময় খুব একটা নাই যার আমাদের মূল বিষয়টাই হবে যে এফসিএফটা বের করা আছে। এটা তো পারি, এটা ভালো লাগে, মজা পাচ্ছি না। ওকে, ফার্স্ট অফ অল সবাই এই জায়গায় একটু যাওয়ার চেষ্টা করি। এই জায়গাটাকে বেসিক্যালি আমরা কি বলবো? প্রধানত সবাই এখানে দেখেন, দিস ইজ কল্ড অ্যাজ অ্যান ইকুয়াল ওয়েটেড পোর্টফোলিও। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস অ্যান ইকুয়াল ওয়েটেড পোর্টফোলিও। Equal weighted portfolio means you are providing 50% weight to one asset, you are providing 50% weight to another asset. আমি এটাকে কখনোই ওয়েল সাজেস্টিভ মনে করি না, বিকজ your weight অথবা your particular weighting should never be dependent on your specific amount of equal weights. কেন না দিব্যাংশ করে আমাকে আপনারা কোন দিন যে মেরে ফেলবেন, আপনারা আপনাদের অ্যান্সার শুনে আমি মরে দেবো। আমি ইকুয়াল ওয়েটেড পোর্টফোলিও দুইটা অ্যাসেটের জন্য কেন বানাবো না? কেন বানাবো না? এখানে আমি দেখেন, ভালো করে দেখেন, এখানে অ্যাপেল এবং গুগল দুইটা আলাদা আলাদা অ্যাসেট আছে। আমি এখানে পোর্টফোলিও রিটার্নটাকে ধরলাম এই দুইটার অ্যাভারেজ করে, কিন্তু এটা ভুল কেন? এটা বলুন না, ওই তো দুইটার অ্যাভারেজ করে আমি করলাম, কেন করলাম? এটা ভুল কেন? এটা কিন্তু করছে একবার না, অনেকবার করছে। ইনফ্যাক্ট আমার রিসার্চ করার সময় মেইন হচ্ছে ভ্যারিয়েন্স, মেইন প্রবলেম হচ্ছে ভ্যারিয়েন্স।
স্যার এটাই তো মাথায় থাকতে হবে। দিস ইজ কল্ড অ্যাজ বেসিক্যালি বিং আ টুইক, এটা মাথার মধ্যে আসতে হবে। আপনার এখানে যে ওয়েটটা আপনি দিচ্ছেন এই ওয়েটটা আসতে পারবে না, এই ওয়েটটা আসাটাই ভুল। স্যার এখানে ওয়েটটা দিয়ে পড়েছে, এই ওয়েটটা কারেক্ট না। কেন কারেক্ট না? এই ওয়েটটা এই কারণে কারেক্ট না, এখন আপনি দেখেন। আচ্ছা স্যার, আমরা তো একটি স্টক নিয়ে করতেছি তাই না? হ্যাঁ? আমরা তো একটি স্টক নিয়ে করতেছি, আমাদের আরেকটি স্টক করে দিতে হবে। ওদের পোর্টফোলিও আলাদা পোর্টফোলিও হ্যাঁ, পোর্টফোলিও থেকে একটা স্টক হয় নাকি? না, আমরা তো খালি জিপিএস স্মার্ট নিয়ে আলাদা সেকেন্ড করে সেকেন্ড ও আচ্ছা, ও এটা তো পোর্টফোলিও স্যার। এটা রাখুন, ইচ্ছে করে আমাকে মেরে ফেলুন। না স্যার, এটা তো বলা যাবে এটা সিআই। ফার্স্ট প্রজেক্টে এটা একটু ইন্টেন্স ও ট্রানজিশন হতে হতে স্যার আমি বুঝতে অলরেডি পারছি। স্যার শরীর কাঁপতেছে স্যার। না, ইন্টেন্স হইতো না যদি এটা সবাই এখানে দেন। আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই সবগুলো ভ্যালু নিব, সবগুলো ভ্যালু নিয়ে আপনি দেখেন আমি এদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাকে বেসিক্যালি মেনশন করে দেওয়ার চেষ্টা করি। দিস ইজ বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর আমি এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে আবার এক্সপ্লেন করব না। when I mention these two different standard deviation, they are not exactly the same value. যদি তারা সেম ভ্যালু না হয় তাহলে অবভিয়াসলি একজনের রিস্ক বেশি, আরেকজনের রিস্ক একটু কম। এখন যদি তাদের রিস্ক বেশি অথবা কম হয়, আমার যার রিস্ক বেশি তাকে কি আমি বেসিক্যালি বেশি ওয়েট দিব, নাকি যার রিস্ক কম তাকে বেশি ওয়েট দিব? The real answer is in the স্যার এটা হচ্ছে center. স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি স্যার আমি আপনার পুরো কোশ্চেন আনসারের সাথে এগ্রি করে আমি একটা ইনফরমেশন দিই। At the moment, as because we are doing Excel based, at the moment as because we are resource limitation based application using, আমাদের সবগুলো ফোকাস থাকবে রিস্ক অ্যাভার্সনেস নিয়ে। ওকে, দ্যাটস জাস্ট ভেরি ক্লারিফাইড। যদি রিস্ক অ্যাভার্সনেস শব্দটা থাকে তখন অ্যানসারটা কি হবে? Obviously, higher risk, basically lower weight on that particular asset. That's always the main thing. So এইটা যদি আপনার প্রসেস হয় তখন আমরা কি করব আপনাকে দেখাই। এখানে আমরা একই এখন ক্যালকুলেশনটা করব। দেখেন আপনার একই ক্যালকুলেশনটা করব, যে ক্যালকুলেশনে দেখবেন আপনার এই মিন রিটার্নের চেয়ে আমার রিটার্নটা বেশি থাকবে, এই ভ্যারিয়েন্সের চেয়ে আমার ভ্যারিয়েন্স কম থাকবে, এবং এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের চেয়ে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমার বেসিক্যালি কম থাকবে। ইউল সি এখনই করতে হবে, বিকজ আমি ওয়েট চেঞ্জ করতেছি। প্রথমে করবেন কি, আপনি এই দুইটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিলেন না, আরে ওপা হ্যাঁ, এখানে দুটো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিলেন না, আপনি যেটা করবেন এই দুইটাকে প্রথমে সাম করেন। সো আমরা আবার দেখাচ্ছি, আপনারা সবাই থার্ড নাম্বার পেজের মানে বেসিক্যালি পেজ 203 ওইটার ওই পজিশনে গিয়ে দুইটা পার্টিকুলার মান্থলি রিটার্ন যেগুলো আছে অ্যাসেটের, সে মান্থলি রিটার্ন অফ দ্য অ্যাসেটসগুলো নেবেন, নিয়ে তাদের প্রত্যেকের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করবেন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে আপনি যেটা করবেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাকে যোগ করবেন। আমি এই মেথডটা ইনফ্যাক্ট আপনাদের 435 যখন করাইছিলাম তখন দেখাইছিলাম। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাকে আমি যখন যোগ করবো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সব পার্সেন্টেজ ভ্যালু আমার জন্য বের হয়ে যাবে। Then what you do? Well, you don't have to worry about percentage, কারণ জিনিসটা হচ্ছে যে সে যেভাবেই আসুক ওটা তো একটা স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ পয়েন্টে বসতেছে। আমার দরকার হচ্ছে তার ওয়েটিং ফ্যাসিলিটি, তার ওয়েট করার ক্যাপাবিলিটিটা আমি পাচ্ছি কিনা। আমি দেখাচ্ছি আপনার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনার ওয়েট করার ক্যাপাবিলিটির সাথে কতটুকু অ্যাডজাস্ট করবে সেটা আমি দেখাচ্ছি। এখন দেখেন আমি এই জায়গায় এবং এখানে যেটা করবো সেটা হচ্ছে সর্বপ্রথম what I'm gonna do, these are basically my standard deviations. আমি মেনশন করে দিচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমি এখানে মেনশন করলাম। মেনশন করে দেন what I'm gonna do, আমি এখানকার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দিয়ে আমি আমার দুইটা পার্সেন্টেজটাকে টোটাল পার্সেন্টেজটাকে ডিভাইড করলাম, এবং এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দিয়েও আমি বেসিক্যালি আমার টোটাল পার্সেন্টেজটাকে ডিভাইড করলাম। ঠিক আছে? সো নাও দিস ইজ নট সাপোজ টু হ্যাপেন ইন দিস ওয়ে। ঠিক আছে? এই জিনিসটা আপনার এভাবে হওয়া উচিত না। সো হোয়াট ইউ ডু, এবার আপনি এখানে যাবেন, এই ভ্যালুটাকে নেন, এই ভ্যালুটাকে নিয়ে টু দ্য পাওয়ার অফ -1 করেন। ওকে, এইখানে আপনার যে ওয়েট পার্সেন্টেজটা আসলো আবার দেখেন টু দ্য পাওয়ার -1 ইনভার্স করছে।
আমি আমার এখানে যে ওয়েট ভ্যালুটা আসছে সেই ওয়েট ভ্যালুটাকে ইনভার্স করছি। এখন আপনি ওয়েট ভ্যালুটাতে যান, আবার এই একই ভ্যালুটাকে আপনি একই ভ্যালুটাকে আবার এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করুন। ইউ সি, এবার দেখবেন এই যে বড় ভ্যালুটা যেটা আছে, এখানে যে বড় ভ্যালুটা আছে, বড় ভ্যালুটার ইনভার্স রেজাল্ট স্মলার থাকে, ছোট ভ্যালুটার ইনভার্স ভ্যালুটা বড় থাকে। ঠিক আছে? দেন হোয়াট ইউ ডু, সাম দেম আপ। Sum করলেন, and then what you do, you find the real weights. This divided by এই ভ্যালুটা ক্লিক করেন এবং দেখেন অটোমেটিকলি, বিকজ দুইটা অ্যাসেট আছে, অটোমেটিকলি সে ইনভার্স প্রবাবিলিটিতে বেসিক্যালি ড্রপ ডাউন করে চলে যাবে। ঠিক আছে? এটা দুইটা অ্যাসেটের জন্য বলতেছি, কিন্তু দুইটা অ্যাসেট তো আমরা নাও নিতে পারি পোর্টফোলিওতে। যদি আপনি 3টা নেন, 5টা নেন, 10টা নেন, তখন কি হবে আমি প্রসেসটা দেখাই। তখন সে অটোমেটিকলি যেভাবে ওয়েট ডিস্ট্রিবিউশন হচ্ছে ওই ওয়েট ডিস্ট্রিবিউশনের ইনভার্স করে সে বেসিক্যালি। সো নাও হোয়াট আই এম গোনা ডু, আমি এই জায়গায় জাস্ট এখন একটা কাজ করব। এখানে এই যে দুটো ভ্যালু আছে না, এই দুটো ভ্যালুকে এখন আমি চেঞ্জ করব। দেখেন আমি প্রথমে নিয়ে যাচ্ছি হচ্ছে ইউ সি প্রপোর্শন অফ অ্যাপেল। এখন প্রপোর্শন অফ অ্যাপেলের জায়গায় আমি এই ওয়েটটাকে বসাবো, প্রপোর্শন অফ গুগলের জায়গায় আমি ওয়েটটাকে বসাবো। সো আমি করবো কি, প্রথমে আমি এই জায়গায় গেলাম, গিয়ে আমি এই ভ্যালুটাকে বেসিক্যালি এখানে দিলাম। ঠিক আছে? এইটা দিলাম, এখন এই জিনিসটা আসলো। এখন ইউ সি অল তো আমার এখানে কত ছিল, 1.18% ছিল। এটাকে যদি আপনি এখানে দেখেন, আবার আমি এটাকে প্রিভিয়াস এখানে করে দেন, এখানে 1.18% আছে। যখন আমি এটাকে 0.47 করছি, আমার মিন রিটার্নটা একটু কমে গেছে, কিন্তু আমার রিটার্ন ভ্যারিয়েন্স, আমার যে ওভারঅল রিটার্ন অফ দ্য পোর্টফোলিও, এটা অনেক নিচে নেমে গেছে। মানে আমার ওভারঅল রিস্ক অফ দ্য পোর্টফোলিও আগের চেয়ে অনেক নিচে নেমে গেছে। আপনি যদি দেখতে চান, এখানে যদি যান, ইউর রিটার্ন অফ দ্য রিস্ক ওয়াজ বেসিক্যালি হায়ার, এই জায়গাতে হায়ার ছিল। এখন যখন আপনি এটা করতেছেন, ইট ইজ অ্যাকচুয়ালি কামিং ডাউন। সো আওয়ার মেইন টার্গেট ইজ টু গেট আওয়ার রিস্ক রিডিউসড। পোর্টফোলিওর মেইন টার্গেট থাকবে রিস্ক রিডাকশন করা এবং পোর্টফোলিও রিস্ক বেসিক্যালি রিডিউস হচ্ছে। দ্যাটস বেসিক্যালি মাই আর্গুমেন্ট। সো বুঝতে পারতেছি? সো আপনি জাস্ট যেটা করলেন সেটা হচ্ছে, কারণ এটা খুবই ইজি একটা জিনিস, এটাকে জাস্ট এখানে ধরা, এখানে আপনার অ্যাভারেজ পার্সেন্টেজ, গুগল পার্সেন্টেজ, ভ্যারিয়েন্সগুলো বের করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে অ্যান্ড কোভ্যারিয়েন্স দিয়ে আপনি কাজটা করতে পারেন। এবং সেখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি এখানে দেখেন আপনার যতগুলা পার্সেন্টেজ আছে এবং পার্সেন্টেজ অফ ম্যাটেরিয়ালস নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। সো লেটস সি এই দুইটা ভ্যালুকে আলাদা আলাদাভাবে কীভাবে করা হচ্ছে, একই ভ্যালু কীভাবে আসছে। স্যার আমাদের পোর্টফোলিও ভ্যারিয়েন্স তো সবচেয়ে মিনিমাম ভ্যারিয়েন্স যে অ্যাসেটের নিচে তো নামতে পারে। হ্যাঁ, যে অ্যাসেটের ভ্যারিয়েন্স সবচেয়ে কম ওর চেয়ে নিচে তো নামতে পারবে না, হচ্ছে নিচে নামতে হবে। শার্পের রেশিও কেন অপটিমাইজ করতেছে? এখন দুইটা অ্যাসেটের ক্ষেত্রে আসলে শার্প রেশিও অপটিমাইজ করা যায় না। আমাদের কোশ্চেন, আমরা এইটাতে আসতেছি, উই আর কামিং টু অল অফ দেম ওয়ান বাই ওয়ান। আমি শার্প রেশিওতেও আসতেছি, বাট আমার কোশ্চেন হচ্ছে প্রথমে আমি টার্গেট করবো জেনারেল প্রসেস থেকে, দেন আমি শার্প রেশিওতে যাওয়ার চেষ্টা করবো, যেখানে আমার চেষ্টা থাকবে হচ্ছে গিয়ে আমার আলটিমেট রিটার্ন মানে রিস্ক প্রিমিয়াম ডিভাইডেড বাই বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা আমার পরবর্তী টার্গেট থাকবে। আগে আমি চেষ্টা করবো বেসিক দিয়ে আমি করতে পারি কিনা, বেসিক দিয়ে আমি আমার পোর্টফোলিও রিটার্ন ভ্যারিয়েন্স কমাতে পারি। আমি অলরেডি কমাতে পারতেছি কিছুটা, কিন্তু আমার সেটার জন্য আমার কিছুটা রিটার্ন গিভ আপ করতে হচ্ছে। আই এম গিভিং আপ সাম রিটার্ন, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। আমি রিটার্ন যেহেতু পজিটিভ পাচ্ছি, আমি তার বিনিময়ে যেটা করবো, আমি রিস্ক কম নেওয়ার চেষ্টা করবো। So I'm trying to take less. risk averse Risk averse perspective থেকে I should try to take lesser risk. ঠিক আছে? সো আমরা এখানে দেখার চেষ্টা করি, এরপর আমরা ধীরে ধীরে শার্প রেশিওতে আসতেছি। শার্প রেশিওতে we are going to come down. We'll see. So এখানে দেখেন আমরা সারের বেসিসেই যদি ধরতে চাই, এখানে আপনি এখন মেইনলি এটাকে আবার 0.5 করে দেন। অলরাইট, এখানে দেখেন আপনি এই পজিশনে আছেন। লেটস জাস্ট মুভ অন এন্ড লেটস জাস্ট সি হাউ ইট ওয়ার্কস। সো আপনি যেটা দেখতেছেন, আপনার কাছে মিন রিটার্ন, গুগল পার্সেন্টেজ, ভ্যারিয়েন্স এবং অল দিস ভ্যালুজ আপনার কাছে চলে আসতেছে এবং কোভ্যারিয়েন্স ভ্যালুটা এখানে চলে আসতেছে। সো আপনি অ্যাপেলের প্রপোর্শন হচ্ছে 50%, পোর্টফোলিও মিন রিটার্ন আপনার এত হচ্ছে, মিন ভ্যারিয়েন্স এত হচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত হচ্ছে। হোয়াটএভার দ্যাট ইজ, আমার কোনো টেনশন নাই। পোর্টফোলিও মিন রিটার্ন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যা যা আছে সবগুলো কিন্তু চলে আসবে। সো
এখন সবার আগে যেটা দেখার চেষ্টা করব, we are going to look at the percentage of 1.18% with the portfolio standard deviation. So if we draw a specific line, এই যে প্রথম আমরা যেটা করলাম সেটা হচ্ছে we are actually going to try and see এই টেবিলটাকে বেসিক্যালি এখানে যেই ভ্যালুয়েশন প্রসেসটা আছে সেটাকে আমরা কিভাবে প্লে করব। This is called as basically a data table generation. আর এই ডাটা টেবিল জেনারেশনটাকে যদি আপনি দেখতে চান, হোয়াট ইউ আর গোনা ডু, আপনি এখানে সবগুলা জিনিসকে নেন, এই সবগুলা জিনিসকে নিয়ে হোয়াট ইউ আর গোনা ডু, এখান থেকে আপনি ইজিলি জাস্ট ইনসার্ট দিয়ে আপনি রিকমেন্ডেড চার্ট দিয়েও করতে পারেন। রিকমেন্ডেড চার্টটা দেখেন অটোমেটিকলি ওকে বলে দিচ্ছে ওর ভ্যালুটা কিভাবে আসতেছে। নাও ইউ সিলেক্ট দিস ওয়ান অ্যান্ড দেন when you select that one, এই সিলেক্ট করার পরে নাও ইউ ক্যান চুজ এনি পার্টিকুলার ফরম্যাটস দোজ আর প্রেজেন্ট রাইট ওভার দেয়ার। সো এইখানে যখন আপনারা দেখতেছেন আমি এখানকার যে কোনো একটা মেথড যেটা আমাকে সবচেয়ে বেস্ট পসিবল ভ্যালুয়েশন পয়েন্টটাকে দেখাতে পারবে, আমি এরকম একটা পয়েন্টকে বেসিক্যালি পিক আপ করলাম। আমি এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বাট আপনি এখানে যেহেতু দেখতে পাচ্ছেন যে আমি যদি এটাকে একটু দেখি ভালো করে, মেকিং ইট আ বিট বিগার, এখানে দেখেন একটা পয়েন্টের দিকে মাঝখানে ওরা একটু ডার্কার সার্কেল করছে। এই পয়েন্টটা অটোমেটিকলি রেফার করে সেই ভ্যালুটাকে, যেই ভ্যালুটা আপনার ম্যাক্সিমাম রিটার্ন অ্যান্ড মিনিমাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে রেফার করছে। হোয়াট ইউ ক্যান ডু, এখানে আপনার এই যে ভ্যালুসটা আছে এই ভ্যালুদের সাথে আপনি বেসিক্যালি অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখন নাও why are we looking at these things at all? কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা এগুলোর দিকে তাকাচ্ছি কেন, দেখি অ্যান্সারটা করতে পারি কিনা। স্যার কোনটায় কতটুকু ওয়েট দিব, কোনটায় কতটুকু ওয়েট দিব না, আমি দেখতে চাচ্ছি আমি যদি অ্যাপেলের ওয়েটগুলোকে ডিসপার্স করি, আবার বলতেছি আমি যদি একবার অ্যাপেলের ওয়েট নেই 0.1, একবার অ্যাপেলের ওয়েট নেই 0.2, আলাদা আলাদা সিনারিওতে যদি আমি অ্যাপেলের ওয়েটটা নিই, তখন আমার ওভারঅল মিন রিটার্ন কন্ডিশনটা কি আসতেছে। আমি যখনই অ্যাপেলের ওয়েটটা বাড়াতে থাকবো কমাতে থাকবো, যে পার্টিকুলার কন্ডিশনেই আমি থাকবো না কেন, আমি দেখতে পারবো আমার জন্য ওভারঅল কন্ডিশন অফ রিটার্ন কি আসতেছে। ঠিক আছে, আপনি দেখেন আপনি অ্যাপেলের ওয়েট যত বাড়াচ্ছেন, অ্যাপেলের ওয়েটটা যত বাড়াচ্ছেন এইদিকে কিন্তু ইনক্রিমেন্ট আছে, কিন্তু আপনি এখন একটা স্পেসিফিক পজিশনে পৌঁছাচ্ছেন। দিস পজিশন ইজ কল্ড অ্যাজ মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও। এখানে আমরা ম্যাক্সিমাম পোর্টফোলিও চাচ্ছি না, কারণ 7 বেশি হবে না। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও। ঠিক আছে, সো ফ্রম দ্য মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও উই আর গোনা প্রসিড। এবার আই বিলিভ আমরা ধীরে ধীরে 4 অ্যাসেট পোর্টফোলিও প্রবলেমে যাওয়া শুরু করব। ঠিক আছে, এতদিন প্রথম পর্যন্ত আমরা 2টা অ্যাসেট ছিলাম, এবার আসল প্রবলেম এগুলোই আসলে মজার জিনিস। এতদিন যে কি করে আসলে এটাই মজার জিনিস। কারেক্ট, আই আন্ডারস্ট্যান্ড। টাকা পয়সা না কমাইতে বলতে হবে। আচ্ছা, প্রথমে সবাই এই জায়গায় যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে 4 অ্যাসেট পোর্টফোলিওর কন্ডিশনটা কি। These are variance, covariance of basically a problem and mean returns. ঠিক আছে, সবার আগে আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে পোর্টফোলিও এক্স এ যখন আপনি পোর্টফোলিও এক্স নিচ্ছেন, আবার আমি বলতেছি পোর্টফোলিও এক্স ইজ ওয়ান কম্বিনেশন। নাও ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড, পোর্টফোলিও এক্স, x1, x2 প্রত্যেকটা আপ টু xn are going to talk about the very many number of different combination of the assets, কিন্তু সবগুলা টোটাল কত হবে 1। সবগুলা পোর্টফোলিও টোটাল কম্বিনেশন কত হবে 1, কিন্তু এখানে আপনি যদি দেখতে চান প্রত্যেকটা যে কম্বিনেশন ওভারঅল অ্যামাউন্ট অফ কম্বিনেশন আসছে সেটা টোটালি দিয়ে 1 এ কনভার্ট হতে হবে। সো আপনারা এখানে দুইটা পার্টিকুলার পোর্টফোলিও কন্ডিশন দেখে এবং এর মিন রিটার্ন দেখে আমরা ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স অ্যানালাইসিসটা বেসিক্যালি করতেছি। ঠিক আছে, সো প্রথম পোর্টফোলিও হচ্ছে এটা, তারপরের পোর্টফোলিও হচ্ছে এটা। ঠিক আছে, এখানে এই ভ্যালুটা বেশি। আরে বাবা, ওকে, প্রথম এক্স এর রিটার্ন কোথা থেকে পাবো? ইউ সি এম মাল্টিপ্লায়ার দিয়ে কাজটা করছে। সো আমি এম মাল্টিপ্লায়ার শব্দটাকে প্রথমে একটু বুঝি। Everybody come over here. You see here
at the top they are talking about BA and EA. আবার এখান থেকে সে বলতেছে F3 and F6. আমি একটু সহজে জিনিসটা করে দেওয়ার চেষ্টা করি। আপনি প্রথমে এই সবগুলো জিনিসকে একসাথে কপি করেন, কপি করে আপনি এই জায়গায় যান এবং এই জায়গায় জিনিসটাকে এখানে দেখেন ইউ সি ট্রান্সপোজ বলে একটা শব্দ আছে। ইউ কিপ অন বেসিক্যালি পেস্টিং ইট অ্যাজ আ ট্রান্সপোজ এবং পোর্টফোলিও ওয়াই শব্দটাকে আবার পিক আপ করেন, কপি করে এখানে আবার আপনি এটাকে ট্রান্সপোজে বেসিক্যালি দেন। নাও when you do that এখানে একটা স্পেসিফিক মেথড আছে সাম প্রোডাক্ট। হ্যাভ ইউ এভার হার্ড অফ দিস পার্টিকুলার থিং? So sum product click করার পরে what you're going to look at, you are looking at all the particular sum product values and then you click on a comma and then you check on all the particular weights of the portfolio. ঠিক আছে? এই সবগুলো ওয়েটকে বেসিক্যালি আপনি দেওয়ার চেষ্টা করেন। Then what you do, আপনি এই সবগুলো ভ্যালুকে এখানে আপনি F4 দেন, আবার F6 এর জায়গায় F4 দেন and then you click on this thing. ঠিক আছে? So এই যে 0.91 আসলো, this and this value is basically the same value. আমি F4 কে ফিক্স করলাম। হ্যাঁ, আমি আমার এখানকার মানে রিটার্নস গুলোকে ফিক্স করে দিলাম আর পোর্টফোলিও কম্বিনেশন। এখন this is one way. I have multiple different other options. আমার অনেকগুলো ডিফারেন্ট আদার অপশনস আছে। অপশনটা হচ্ছে কি, এখানে তো দুইটা পার্টিকুলার পোর্টফোলিও কন্ডিশন বলছে না? সো তারপরে যদি আমি এটাকে নিই, এরপরে যদি এটাকে নিয়ে আসি কত আসবে? 0.12, 0.9.1। দেখেন আপনার অটোমেটিকলি মিলে যাচ্ছে ভ্যালুসগুলো। সো হোয়াট এভার আই এম ট্রাইং টু ডু ইজ অ্যাকচুয়ালি কামিং ইন। এখানে সাম এম মাল্টিপ্লায়ার দিয়ে কাজটা করতেছে, আমি সাম প্রোডাক্ট দিয়ে করে দেখানোর চেষ্টা করলাম। ইটস দ্য সেম থিং। নাও ইউ কাম ডাউন টু দ্য ভ্যারিয়েন্স। হাউ ডু ইউ ফাইন্ড আউট দ্য ভ্যারিয়েন্স? ভ্যারিয়েন্সকে বের করার জন্য আপনার যেটা করতে হচ্ছে, এইবার ইউ উড অ্যাকচুয়ালি হ্যাভ টু ডু আ স্পেসিফিক থিং কল্ড অ্যাজ, এটা আপনাকে অ্যাকচুয়ালি এম মাল্টিপ্লায়ার ইউজ করে করতে হবে। ইউ উড অ্যাকচুয়ালি টু ইউজ ইট ওয়াইস। সো নাও আসল প্রবলেম হচ্ছে এখন একটু লিনিয়ার অ্যালজেব্রা জানা লাগবে। C3 করলে ভালো হবে। আমি ফর্মুলা তো মুখস্থ করাই নি। কোশ্চেনটা হচ্ছে যে ইস্যুটা আসলে সেই জায়গায় না। মার্কার আছে আমার কাছে? আছে তো। আমি দেখাচ্ছি সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আইগেন ভ্যালুজের কনসেপ্টটা লাগে, বাট আইদার ওয়ে দেখাচ্ছি, সমস্যা নাই। এটা আইগেন ভ্যালুজ মানে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন বলতে পারবেন। সবাই এদিকে একটু দেখেন। বস 135 যখন করতেছিলেন ম্যাট্রিক্স ট্রান্সপোজ শিখাইছিল সবাইকে এই ক্লাসে। ম্যাট্রিক্স ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে কি? মানে একটা জেনারেল স্ট্রেট লাইনটাকে আপনি বেসিক্যালি আরেকটা পার্টিকুলার ফরম্যাটে দিচ্ছেন। ওকে, দ্যাটস বেসিক্যালি কল্ড অ্যাজ ফার্স্ট অফ অল ম্যাট্রিক্স ট্রান্সপোজ। সো ম্যাট্রিক্স ট্রান্সপোজটা যেটা হচ্ছে, প্রথমে আমি কিন্তু এখানে প্রথমত কি করছি এখানে দেখেন, আমি এখানে মাত্র যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানকার যে পার্সেন্টেজ অফ রিটার্নটা আছে, আবার আমি রিপিট করতেছি। এক্স এর ইয়া দিয়ে করলে ভালো হতো। সো মার্কার নিয়ে আসবো। না জাস্ট একজনকে বলো নরমসা মার্কার আছে, সেটা মার্কার দিতে হবে। কারণ এখন আবার উপরে যেতে গেলে আবার কাটে দিতে দরকার নেই। আবার আমি শব্দটা বলে দিচ্ছি। বেসিক্যালি আমি ট্রাই করি জেনারেলি বুঝার। আমি এখানে কি করলাম, প্রথমে দেখেন 6% এর সাথে 20% ওয়েটটাকে গুণ করলাম, 8% এর সাথে 30% ওয়েটটাকে গুণ করলাম, 10% এর সাথে 40% কে গুণ করলাম, 15% এর সাথে 10% কে গুণ করলাম। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা পার্সেন্টেজকে অন দ্য বেসিস অফ দ্য রিটার্নের সাথে গুণ করলাম। সো এই এম মাল্টিপ্লায়ার অথবা মাল্টিপল মাল্টিপ্লায়ার বেসিক্যালি যেটা করতেছে সেটা হচ্ছে এখানকার একটা পার্টিকুলার ভ্যালুর সাথে এখানকার অন্য কোনো পার্টিকুলার ভ্যালুকে বেসিক্যালি জাস্ট সে মাল্টিপ্লাই করছে। কাকে মাল্টিপ্লাই করছে এখানে B9 এ চলে যান তো একটু দেখি B9টা কি। এখানে দেখেন B9 হচ্ছে এই ভ্যালুটা, তারপর হচ্ছে প্রথমে ভ্যালুটা হচ্ছে B9। এদিকে দেখি আমাদের B9 ভ্যালুটা কোথা থেকে আসছে। B9 ভ্যালুটা হচ্ছে আমার পোর্টফোলিওর ওয়েটগুলো। সো B9 থেকে E9 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কি, সেগুলো হচ্ছে সবগুলো আমার পোর্টফোলিও ওয়েট। আমি পোর্টফোলিও ওয়েটটাকে মাল্টিপ্লাই করতেছি কার সাথে, A3 থেকে D6। এবার সবাই আছে A3 থেকে D6। দেখেন এই পুরা যতগুলা ভ্যালু আছে এই সবগুলা ভ্যালু কি, এই সবগুলা ভ্যালু হচ্ছে তার ভ্যারিয়েন্স অ্যান্ড কোএফিসিয়েন্ট। ঠিক আছে, সো এবার আমি রিপিট করতেছি
আমি B9 থেকে E9 মানে আমার এই পোর্টফোলিওর এই যে নিচের ওয়েট যতগুলো আছে পোর্টফোলিওর নিচের সবগুলো ওয়েটকে আমি এখানকার যতগুলো ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স আমার নাম্বার আছে সেই ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্সের সাথে আমি বেসিক্যালি জাস্ট একটা একটা করে মাল্টিপ্লাই করতেছি। সো আমি প্রথমে কি করলাম ভালো করে দেখেন, আমি প্রথমে এই 0.2 কে 0.1 এর সাথে মাল্টিপ্লাই করলাম, 0.2 কে তারপর 0.01 এর সাথে মাল্টিপ্লাই। ইউ সি আমি এভাবে যাচ্ছি, আমি যখন এক লাইন ওয়াইজ এভাবে গেলাম যাওয়ার আমি যখন এক লাইন ওয়াইজ এভাবে গেলাম যাওয়ার পরে আমি কি মিস করতেছি বলেন তো একই পয়েন্টের সাথে আমি আবার এইটার এই লাইন মানে বেসিক্যালি রো ওয়াইজ মুভমেন্টটাকে মিস করতেছি না। আমি যদি কলাম ওয়াইজ যাই তাহলে আমি তার রো ওয়াইজ মুভমেন্টটাকে মিস করতেছি। তো প্রথমে যখন আমি তার কলাম ওয়াইজ মুভ করলাম, মুভ করার পর আমি যখন এই সবগুলো ভ্যালু মাল্টিপ্লিকেশন ভ্যালুটাকে নিয়ে নিলাম, তারপর আমি যেটা করলাম এদের সবার এই B9 থেকে E9 এর কলাম ওয়াইজ মুভমেন্টটাকেও আমি বেসিক্যালি নিয়ে আসলাম। ওকে, সো কলাম ওয়াইজ মুভমেন্টটাকে মাল্টিপ্লাই করলাম, রো ওয়াইজ মুভমেন্টটাকে মাল্টিপ্লাই করলাম। তো সবগুলোর এখন তখন কি হলো ম্যাট্রিক্স ফরম্যাটে একটা ভ্যালু আসে, এটাই হলো ম্যাট্রিক্স ফর্ম। বাট স্যার আপনি যেভাবে বলতেছেন এটা তো লাস্টের বাস 1 থেকে 5 করে আসে। তো স্যার এখানে তো প্রত্যেকটা ইয়ার সাথে একবার হচ্ছে এই রো হ্যাঁ। এই রো আসে। তো স্যার প্রত্যেকটা তো আলাদা আলাদা পার্টিকুলার ভ্যালু আসে। তো ওই সব পার্টিকুলার ভ্যালুগুলো কি একসাথে যোগ করে এখানে বসাবো না জাস্ট এটাই হলো প্রবলেমটা। এটাই অঙ্কটা কোশ্চেন অঙ্কটা ভুলে গেছি, বুঝতে পারতেছি। আবার আমি বলে দিই জিনিসটা হয় এভাবে, ভালো করে দেখেন। আপনি যখন প্রথমে B9 থেকে E9 এ যাচ্ছেন, ও করতেছে কি এই ভ্যালুটাকে ধরতেছে এই ভ্যালুটাকে ধরতেছে, তারপর সে একটা যোগ মাল্টিপ্লাই করতেছে একটা ভ্যালু আসতেছে, আবার পরের ভ্যালুটাকে ধরতেছে পরের ভ্যালুটাকে ধরতেছে মাল্টিপ্লাই করতেছে একটা ভ্যালু আসতেছে, যোগ করতেছে নিচে, আবার পরেরটাকে নিচে মাল্টিপ্লাই করতেছে যোগ করতেছে, আবার পরেরটাকে নিচে মাল্টিপ্লাই করতেছে যোগ করতেছে। এটা তো বুঝতেছি। হ্যাঁ। এই যে স্যার B4 যে হ্যাঁ, হ্যাঁ। স্যার B4 এর ভ্যালুগুলো, তারপর হচ্ছে B5 এর ভ্যালু, B6 এর ভ্যালুগুলো তো আলাদা আলাদা করে আসবে স্যার। হ্যাঁ, হ্যাঁ। ম্যাট্রিক্সের নিয়মিত এটা। হ্যাঁ, সব- সো এই ভ্যালুগুলোর যে মান বেরোবে ওই মানটা আমরা কি করব? সবগুলো যোগ করতেছি তো। মানে ওই মাল্টিপ্লিকেশন, আরে এম মাল্টিপ্লায়ার শব্দটার মানেই হচ্ছে যতগুলো মাল্টিপ্লিকেশন হবে সবগুলো মাল্টিপ্লিকেশন একসাথে আবার যোগ হয়ে একটা পার্টিকুলার রো ফরম্যাটে বসবে। এই রো ফরম্যাটটা আবার এটা ট্রান্সপোজ মানে এই জিনিসটাকে যখন আমি সোজা করে দেবো ওই সোজা ভ্যালুটার সাথে আমার মানতে হবে। ঠিক আছে, এটাই কোশ্চেন নেব বাস 1 থেকে আমি এটাই কোশ্চেন। এটা এমন কোনো কিছু না, এটা কলম দিয়ে দিয়ে এভাবে ঢেকে ঢেকে একাধারই সমস্যা হচ্ছে। এটা মানে এটা বাস এখন 1 ঠিক থেকে আছে করানো এখন করতে পারি। না, এটা পারা যাবে, এটা আমার ডিফিকাল্ট বিষয়। প্রথম দিকে হচ্ছে একটু প্রবলেম। ইটস নাথিং, এগুলো কিছুই না। এখানে দেখো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এইভাবেও করতে পারেন আপনি, আমার প্রসেসও করতে পারেন। ঠিক আছে, যে কোনো একটাই চলে। আরে বাবা রে, এক্সেলে কি ওই সিস্টেমটা করা যায়? মানে আমরা যে আপনার সামনেই করতেছি, তো স্যার প্রসেসটা আপনার সামনেই করতেছি। মানে কি বলবো আর, জীবনে আমার কত দুঃখ। সেইগুলো ম্যাথকে মনে হয় খাতায় করছে। খাতার জিনিস এক্স্যাক্টলি সেম আছে পরিষ্কার করে মানে 45 আছে। হ্যাঁ, 4:4 এর ম্যাট্রিক্স করা কোনো বিষয়ই না। সামনে n স্কয়ার ম্যাট্রিক্স করতে হবে। স্যার আমি 135 করে নিই 435 করে নিই আপনি 45 করেন নাই? না না, এই কোর্সটা কিন্তু এই কোর্স আপনার কিন্তু 435 কিন্তু ইজ আ প্রি রিকুইজিট ফর দিস কোর্স। আই ডোন্ট নো, আমি মানে চাইছি দিয়ে দিছি, আমি এখন দিয়ে দিছি। স্যার অনেকেই আছে আমাদের গ্রুপের সালমান স্যার ও তো সাইডে কিন্তু দেখেন অ্যাড্রেসের সময় 435 করে নাই। ইভেন স্যার বাস 173 করা হয়, স্যার আমি আসলে একটু স্ট্রাগলিং করতেছি। না কিছু করেনি, এগুলো স্যার এখন সবাই রেখেছে, এগুলো স্যার সবাই রেখেছে, যে এগুলো এখন 176 না তারপরে লাস্টে হ্যাঁ, আস্তে আমার কাজ করতে দেন, আমি অসুস্থ ফিল করতেছি। আস্তে, এখানে
আমার এইখানে ভ্যালুটা নাও আসতে পারে, কারণ এখানে ওরা বেসিক্যালি ইয়াতে ছিল, বাট আইদার যদি না আসে আমরা আবার নতুন করে প্রবলেম নেই। প্রথমে আমরা পোর্টফোলিও এক্স এর যতগুলা ভালো করে দেখেন ওয়েটগুলা নিলাম। ওয়েটগুলা নিয়ে আমি এখন কি করব, সবগুলা ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্সকে আমি পিক আপ করতেছি। দেখেন ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্সকে আমি নিলাম, নেওয়ার পরে ওটা আমি আমি এটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে। না when I close them down, তার মানে করতেছি কি, এই পোর্টফোলিওর যতগুলো ওয়েট আছে ওয়েটের সাথে প্রত্যেকটা ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্সের যে ম্যাট্রিক্স ফরম্যাটটা আছে সেই ম্যাট্রিক্স ফরম্যাটটাকে সে বেসিক্যালি মাল্টিপ্লাই করে যোগ করে একটা পুরো লাইন বানায় রেখে দিল, চারটা ভ্যালু। আবার এই চারটা ভ্যালুর সাথে সে যেটা করবে সেটা হচ্ছে এখন আপনি দিব, এরপর আপনি যেমন হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ শব্দটাকে ধরুন, ওখানে দেখেন ও ট্রান্সপোজ শব্দটাতেও একই নাম্বার অফ ভ্যালুকে বেসিক্যালি পিক আপ করবে, কলাম না, এখন কলাম ছিল, এবার রো করে, এবার রো করে দিয়ে বেসিক্যালি তাকে বসায় দেবে। বসায় ফেলার পরে এরপর আমি যেটা করবো, এরপর আমি এটাকে ব্লক করবো। আসে নাই কেন সেটা আমি না, ট্রান্সপোজ প্রসেস তো ভার্টিক্যাল ছিল। হ্যাঁ এটা আলাদা পাবে। এক্সেল, এটা হচ্ছে এক্সেলের লজিক, এটা এক্সেলের লজিক। এক্সেল কি করতে পারে না বলেন তো, এক্সেল সে রো কে কনসিডার করতেছে, সে রোতে আসবে ফার্স্ট। এক্সেল কিন্তু এটা দেখতেছে না যে রো এর এগেইনস্টে যে সে পরবর্তীতে কলাম করতে পারে সেটা কিছু কলাম চাই। সে আসলে ফরম্যাট দেখে পাচ্ছে হচ্ছে প্রথমে সে রোতে দেখবে তারপরে সে কলামে করবে। এই কারণে এম মাল্টিপ্লায়ার সে বেসিক্যালি ইউজ করে। বাট এটাকে যদি আপনি পাইথনে দেন ও সব বুঝবে না। এটা ছাড়া আলাদা করে দেয়। না অসুবিধা নেই, আমরা পাইথনে তো আমরা করবো, কিন্তু পাইথনে পুরো কাজটা করবো একদিনে, এই সবগুলো কাজ আমরা এক্সেলে করবো ধরেন পুরো সেমিস্টার। এই হচ্ছে দুঃখ এক্সেলে। আচ্ছা আয় যাবো, সমস্যা নেই। দেখেন এখন এই জায়গায় দিকে টাকা, আরে বাবা আপনারা তো দেখি মনে দুঃখই নিচ্ছেন, মনে দুঃখ নিয়ে দেন, তা কাজ করবে, কাজ না করার কিছু নেই। এখানে দেখেন এম মাল্টিপ্লায়ার এখন আমি নিলাম, এখন আমি একদম ডিরেক্ট প্রসেসিং করব। আবার আমি এম মাল্টিপ্লায়ার নেব, এম মাল্টিপ্লায়ার নেওয়ার পরে আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনারা এই যে এখানকার যে ভ্যালুটা আছে না, এক্স এর সবগুলো ভ্যালু কমা দেন, আবার এখানকার সবগুলো ভ্যালু দেন, ব্র্যাকেট ক্লোজ করেন, কমা দেন, ঠিক আছে। কমা দিয়ে দেন ইউ ক্যান কাম ডাউন টু দ্য পজিশন অফ ট্রান্সপোজ দিয়ে দেন হোয়াট ইউ আর গোনা ডু, এরপর আপনি এই সবগুলো ভ্যালুকে আবার পিক আপ করে বেসিক্যালি ক্লোজ করার পর ব্লক করেন। বেশি ওর প্রবলেমটা হয়েছিল ওই প্রথমে কলাম থেকে করতে পারবে। এটাই হচ্ছে মানে ওয়াই এক্সেল ইজ আমার খুব ফেভারিট। ওর অনেক অযোগ্যতা আছে, মাইন্ড করেন না, কিন্তু এর মানে এই না যে সে কাজ করে, সে কাজ করবে। আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে কি, এগুলা না মানে যেটা প্রবলেমটা হচ্ছে, একটা সত্যি কথা বলেন তো, মানে আমি এইবার 410 নিচ্ছি, আই এম স্ট্রাগলিং হেল্প, কারণ ওই পুরা ক্লাসে আমি যখনই একটা করে চ্যালেঞ্জ কোয়েশ্চেন দিই, there are 9 students in that class who have a CGPA more than 3.8, অথচ আমি কোয়েশ্চেন করি সব স্যার এটা কি, এটাই তো ভয় স্যার। আসলে প্রেজেন্টেশনের দিন না জানলে এমন হয় স্যার, এটাই তো ভয়। না এটা ভয় না রে বাবা, আমি তো ক্লাসে কোয়েশ্চেন করি, আমি তো ইনফ্যাক্ট ওরা ভয় পায় না, ওরা ক্লাসে যেরকম করে কথা বলে মনে তো হয় না ভয় পায়, আমি পারি না, আসলে প্রবলেমটা হয়ে যায়। শুরু বুঝে যাওয়া লাগবে স্যার, আপনার দিকে তাকাইলে বুঝে যাবে। শুরুতেই 4 এর অফার দেননি, হ্যাঁ শুরুতেই 4 এর অফার দেননি, CP4 না CG4 এর অফার দেই নাই, বলছি যে তারা করতে থাকেন, যখন দরকার পড়বে আমি অ্যাডিশনাল ইয়া দেব, ম্যাটেরিয়ালস দেব। লাভ হচ্ছে না, ভয়ে তো এখনো আছে। এবং আমি আপনাদের ভিতরেও দেখতেছি ওই লজিক্যাল ফরমেশনটা এখনো আসতেছে না। কেন আসতেছে না এটা আমি বুঝতেছি না। আচ্ছা তবে আজকে ক্লাসটা আমার খুবই ভালো লাগছে পুরো সেমিস্টার বেস্ট ক্লাস ছিল স্যার এটা। ঠিক আছে মানে খাতায় গেছে এরকম দেখতে স্যার এটা রফে সিলেবাসে নিয়ে পড়ছে তো এজন্য রফে খুব ভালো লাগছে। না আমি এগুলার মানে আমার যদি জিজ্ঞেস করেন নাথিং রিয়েলি নাথিং না, এগুলা সবার চোখেই পড়বে। কোশ্চেনটা যেটা হচ্ছে যে এক্সেল হ্যাজ ইটস ওন লিমিটেশনস,
আমি লিমিটেশনটা নিয়েছি। প্রথম কথা, সবাই এখানে আমরা আসি। সো আমরা এই দুইটা ভ্যালু বেসিক্যালি ভ্যারিয়েন্স ভ্যালুসগুলোকে প্রথমত পেয়ে গেলাম। ভ্যারিয়েন্স ভ্যালুসগুলোকে পাওয়ার পরে আমরা কোভ্যারিয়েন্স কিভাবে বের করি? বলেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। কোভ্যারিয়েন্স নিয়ে দিয়ে আমি কি করব? portfolio X array 1 and array 2 is a particular array. portfolio X and array will be portfolio Y. বলেন ভুল কি হয়েছে? স্যার এর দ্য রিটার্ন না ওয়েটেড রিটার্ন। ঠিক আছে, প্রত্যেকটাতে বেসিক্যালি মাল্টিপ্লাইড ওয়েটেড রিটার্ন দেওয়া থাকে। এখানে ওয়েটেড রিটার্নটা নাই স্যার এখানে কোভ্যারিয়েন্সের ফর্মুলা দেওয়া ইয়া দিয়ে করছে হ্যাঁ ও B8E8 এক্সেল দাঁড়ান একটা সেকেন্ড। ও আচ্ছা 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 বুঝতে পারছি। বলো তো কি করছে স্যাররা? সবাই এখানে দেখেন, এই ফর্মুলাটার দিকে ভালো করে দেখেন। এই ফর্মুলাটাকে আমরা আবারও ভালো করে বোঝার চেষ্টা করি, খুব স্লোলি। ইউ সি, আমি প্রথমে m মাল্টিপ্লায়ার করতেছি কার সাথে? দেখেন, আমি প্রথমে পোর্টফোলিও x কে নিচ্ছি, কোভ্যারিয়েন্স এন্ড ভ্যারিয়েন্স কে কনসিডার করতেছি, তারপর পোর্টফোলিও y কে নিচ্ছি, ট্রান্সপোজ করতেছি পোর্টফোলিও y কে। এখানে এখন আবার আমি দেখাচ্ছি, সবাই দেখেন। ইউ কাম ডাউন টু m মাল্টিপ্লায়ার এট ফার্স্ট, তারপর আবার আপনি m মাল্টিপ্লায়ারে যাবেন, ভিতরে যাবেন। ভিতরে গিয়ে আমি প্রথমে দেখাচ্ছি, আমি এই জায়গা থেকে আসবো। আমি প্রথমে পোর্টফোলিও y কে নিচ্ছি, নিয়ে আমি আমার ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স কে পিক আপ করতেছি, বন্ধ করতেছি, এন্ড দেন আমি ট্রান্সপোজ করতেছি হচ্ছে গিয়ে পোর্টফোলিও x এর সাথে। ঠিক আছে, ক্লোজ, লক, ডান। এখানে যদি আপনি মেইনলি ক্লিক করেন, দেখেন আপনার একই ভ্যালু আসতেছে। আমার এই মেথডটা জাস্ট ওইখানকার মেথডটার অপোজিট, কিন্তু কোভ্যারিয়েন্স ইজ বেসিক্যালি ফর বোথ অফ দ্য পোর্টফোলিওস টুগেদার, এই জন্য এটা ব্যবস্থা করতেছে। ঠিক আছে, ওকে। আমি চেহারা দেখে বুঝতে পারতেছি আপনারা অনেক বুঝতে পারতেছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। আপনাদের চেহারা দেখে আমার বুঝে যাচ্ছে। y এর কোভ্যারিয়েন্স বের করলাম, তাহলে স্যার x এর কোভ্যারিয়েন্স বের করতে গেলে উল্টাটা ট্রাই আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট অফ অল খুব সহজে বোঝার চেষ্টা করেন। এখানে আপনি কি করছেন? এই জায়গাটাতে আপনি কি করছেন? ভ্যারিয়েন্স বের করতে শুধুমাত্র x পোর্টফোলিওটার ভ্যারিয়েন্স বের করছেন নাকি করেন না? এখানে আপনি শুধুমাত্র x পোর্টফোলিওর ভ্যারিয়েন্স বের করছেন, পরেরটাতে আপনি কি করছেন? শুধু y পোর্টফোলিওর ভ্যারিয়েন্স বের করছেন। এখন যদি আপনি দুইটার মাঝখানে কোভ্যারিয়েন্স বের করতে চান, তখন আপনি কি করবেন? আপনি প্রথমে একটা অ্যাসেটের পোর্টফোলিও দিয়ে পুরো ভ্যারিয়েন্স এর কোভ্যারিয়েন্স এর m মাল্টিপ্লিকেশন করার পরে এটাকে মাল্টিপ্লাই করবেন হচ্ছে দ্বিতীয় অ্যাসেটের পোর্টফোলিওর ওয়েট দিয়ে, তখন এটার কোভ্যারিয়েন্স। ওকে, বুঝি নাই। আবার বলি একটু ঠান্ডা মাথায় দেখেন। আমি প্রথমে একটা পোর্টফোলিওর ওয়েট দিয়ে পুরা ভ্যারিয়েন্স এন্ড কোভ্যারিয়েন্সের m মাল্টিপ্লিকেশন করব। যখন করে যেই ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটাকে আমি আবার অপর পোর্টফোলিওর ওয়েটের ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লিকেশন করব আমার কোভ্যারিয়েন্স। মানে স্যার দুইটাকেই বেশি হয়ে গেছে? x দিয়ে একটা y দিয়ে সরি স্যার, না এটা তো আমিও জিজ্ঞেস করছি, কারণ x দিয়ে একবার y দিয়ে একবার এটার মধ্যে সেম থিংস তো আসার কথা। স্যার x এর মান ধরেও যদি করি, স্যার আপনি তো এই জায়গায় y এর মান প্রথমে ধরে করছেন, পরে x এর সাথে মাল্টিপ্লাই করছেন হ্যাঁ। ট্রান্সপোজে গিয়ে। সো এখানে যদি আমি x ধরেও করি, হ্যাঁ। তাহলে y এর সাথে করলে তো সেম। হ্যাঁ, এই ঘটনাটাই হচ্ছে। এটাই তো স্যার, এই কারণে এটাই বোঝার চেষ্টা করতেছিলাম। এই কারণে আজকে বেশি হয়ে গেছে। সরি স্যার, আজকে এখন একটু কয়েকটা যে মানে এই চ্যাপ্টারটা শেষ হয়, কারণ এই চ্যাপ্টারটাই বেসিক ফাউন্ডেশন, তো
এই চ্যাপ্টারটা শেষ হওয়ার আগ পর্যন্ত একটু মাথায় এরকম যাবে এরকম স্লোলি স্যার একটা ফাইল তো পাবে কোরিলেশন ওটা টেকনিক হবে না এটা আরে বাবা কোরিলেশন তো অন্য কিছুই না কোরিলেশন দেখাই দিচ্ছি স্যার দুইটা ভ্যারিয়েন্স গুণ কোরিলেশনটা হচ্ছে আপনার জাস্ট কোভ্যারিয়েন্স ডিভাইডেড বাই ব্র্যাকেট অফ ভ্যারিয়েন্স অফ অ্যাসেট 1 মাল্টিপ্লাইড বাই ভ্যারিয়েন্স অফ অ্যাসেট 2 শেষ বেসিক্যালি আপনার কোভ্যারিয়েন্স বের আসছে Correlation. কোরিলেশন বের আসছে না এটা এখানে একটা কাহিনী আছে ও না স্কয়ার রুট এই যদিও এই ধরনের কোরিলেশন দিয়ে আমি জীবনেও কোনোদিনও কোনো পোর্টফোলিও বানাবো না Usually the negative for P আমি না আমার পোর্টফোলিওতে কোরিলেশন মিনিমাম 0.89 এর নিচে থাকলে আমি স্যার বানাবো না আমরা কি দিয়ে বানাবো স্যার? তাহলে তো সবই ওই সেম লাইনে মুভ করে আপনার তো তখন আমার ওটা ভেবে আছে অত বেসিক্যালি আমি তো প্যাটার্ন ড্রিফট ডিটেকশন করি প্যাটার্ন রিকগনিশন করি আমি তারপর আরো একটা যেটা পারসিস্টেন্স হোমোলজি চেক করি অনেকগুলো জিনিস আছে যেগুলো আস্তে আস্তে শিখাবো